মার্কিন শুল্ক বা ট্যারিফ নীতিমালার এক বিশাল জাল বিশ্ব অর্থনীতিকে কিভাবে একেবারে গোড়া থেকে বদলে দিচ্ছে আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই ডিকোড করতে যাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আজকের এই রোডম্যাপে আমরা মূলত 5টি বিষয় দেখব: সুরক্ষাবাদের প্রত্যাবর্তন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির পার্থক্য, ইউরোপের উৎপাদনশীলতার ব্যবধান, চীনের কৌশলগত বিচ্ছিন্নতা এবং সবশেষে নতুন বিশ্ব অর্থনীতি। তো চলুন একে একে শুরু করা যাক। 1 নম্বর বিষয়ে সুরক্ষাবাদের প্রত্যাবর্তন আর বিশ্ব বাণিজ্যে এক বিরাট পরিবর্তন। এই পরিবর্তনের ঠিক কেন্দ্রবিন্দুটা কোথায়? 2025 সালের এপ্রিল মাসের সেই বিখ্যাত লিবারেশন ডে শুল্ক ঘোষণার দিকে তাকালেই ব্যাপারটা স্পষ্ট হয়। এটি ছিল মূলত এক ধরনের অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা, যা বলতে গেলে রাতারাতি বিশ্ব বাণিজ্যের চেনা হিসাব নিকাশ একেবারে উল্টে পাল্টে দেয়। একটু ভেবে দেখলে বোঝা যায়, খুব অল্প সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের কার্যকর শুল্ক হার মাত্র 2.5% থেকে লাফিয়ে একেবারে 15% গিয়ে ঠেকল। এটা কিন্তু সাধারণ কোনো পরিবর্তন নয়, বরং কয়েক দশকের পুরনো মুক্ত বাণিজ্য নীতি থেকে সরে আসার একটা বিশাল বড় পদক্ষেপ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে 10 থেকে 50% পর্যন্ত পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ বসানো হলো, এটা শুধু কোনো একটা নির্দিষ্ট দেশকে টার্গেট করে নয়, বরং এর মাধ্যমে বৃহত্তর বিশ্ব বাণিজ্য ব্যবস্থার বিরুদ্ধেই একটা শক্ত অবস্থান নেওয়া হয়েছে। ডি মিনিমাস নিয়মের অধীনে দীর্ঘদিনের শুল্কমুক্ত আমদানির যে যুগ ছিল, তা কার্যত এখানেই শেষ। আমাদের দ্বিতীয় পয়েন্ট, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির পার্থক্য। যুক্তরাষ্ট্র, ইউরো অঞ্চল এবং চীনের পণ্যের দামের হিসাবটা এবার একটু মিলিয়ে দেখা যাক। এই ডেটাগুলোর দিকে তাকালেই পুরো বৈপরীত্যটা একদম চোখের সামনে ভেসে ওঠে। একদিকে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেশ চড়া, প্রায় 2.9% গিয়ে ঠেকেছে। অন্যদিকে ইউরোপ কিন্তু 2% বেশ স্থিতিশীল, আর চীন, সেখানে মূল্যস্ফীতি মাত্র 0.5%। একেবারে বিপরীত চিত্র, তাই না? এর পেছনের কারণটা কিন্তু খুব পরিষ্কার। আমেরিকান ভোক্তাদের এখন সুরক্ষাবাদের এই বিশাল মূল্য চোকাতে হচ্ছে। শুল্ক আর ডলারের অবমূল্যায়নের কারণে সেখানে পণ্যের দাম বাড়ছে, আর চীনে ঘটছে ঠিক তার উল্টোটা। সেখানে উৎপাদক পর্যায়ে ক্রমাগত দাম কমছে আর চাহিদাও আশানুরূপ নয়, যার ফলে পণ্যের দাম ক্রমশ নিচের দিকেই নামছে। এদিকে ইউরোপের অবস্থাটা বেশ অদ্ভুত। তাদের মূল্যস্ফীতি কিন্তু বেশ সুরক্ষিত। এর অন্যতম বড় কারণ হল চীন থেকে আসা প্রচুর পরিমাণে সস্তা উৎপাদিত পণ্য। ব্যাপারটা ঠিক এরকমই। যুক্তরাষ্ট্র যেসব সস্তা চীনা পণ্য আটকাতে চাইছে, সেগুলোই এখন ইউরোপে ঢুকে সেখানকার মূল্যস্ফীতিকে একেবারে নিয়ন্ত্রণে রাখছে। এবার আসা যাক 3 নম্বর পয়েন্টে, ইউরোপের উৎপাদনশীলতার ব্যবধান এবং তাদের অভ্যন্তরীণ বাজারের চ্যালেঞ্জ। পণ্যের দাম তো দেখলাম, এবার উৎপাদনশীলতার দিকে নজর দেয়া যাক। মহামারীর পর থেকে যুক্তরাষ্ট্রের শ্রমের উৎপাদনশীলতা বেড়েছে 10%, আর ইউরোপ অঞ্চলে মাত্র 2%। এই বিশাল ব্যবধানটা আসলে একদিনে তৈরি হয়নি, এটা গত 2 দশক ধরে চলা একটা কাঠামোগত দুর্বলতারই বহিঃপ্রকাশ। এর পেছনে মূল ভিলেন হল ইউরোপের খণ্ডিত বাজার। একটা অবাক করা বিষয় হল, ইউরোপের ভেতরেই এক দেশ থেকে আরেক দেশে পণ্য বাণিজ্যের খরচ ম্যানুফ্যাকচারিং খাতে প্রায় 44% শুল্কর সমান। মানে নিজেদের ভেতরেই বাণিজ্যের ক্ষেত্রে এত বড় একটা বাধা তারা তৈরি করে রেখেছে। তাই ইউরোপের জন্য এখন সিঙ্গল মার্কেট বা একক বাজার তৈরি করাটা কোনো বিলাসিতা নয়, বরং টিকে থাকার লড়াই। মার্কিন শিল্পনীতি আর চীনের চোখ ধাঁধানো প্রযুক্তিগত অগ্রগতির সাথে পাল্লা দিতে হলে ইউরোপকে তাদের মূলধনী বাজারগুলো এক করতেই হবে। তা না হলে এই বৈশ্বিক রেস থেকে তারা অনেকটাই ছিটকে পড়বে। 4 নম্বর পয়েন্ট, চীনের কৌশলগত বিচ্ছিন্নতা এবং নিজেদের অভ্যন্তরীণ শক্তির দিকে তাদের নতুন ফোকাস। ইউরোপ থেকে এবার একটু পূর্ব দিকে তাকাই। বৈশ্বিক এই টানাপোড়েনের মাঝে চীন দারুণ একটা কৌশলগত বাঁক নিয়েছে। ওয়াশিংটন আর বেইজিং উভয় পক্ষের নীতি নির্ধারকদের মধ্যে একটা গভীর মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে। তারা এখন প্রথাগত অর্থনৈতিক মুনাফার চেয়ে কৌশলগত বিচ্ছিন্নতা বা ডিকাপলিংকে বেশি গুরুত্ব দিচ্ছে।
লাগাতার বাহ্যিক চাপের মুখে চীন এখন তাদের ডুয়াল সার্কুলেশন বা দ্বৈত সঞ্চালন কৌশল পুরো দমে কাজে লাগাচ্ছে। তারা এখন বৈশ্বিক রপ্তানির চেয়ে নিজেদের দেশের মানুষের কনজাম্পশন বা ভোগের দিকে বেশি নজর দিচ্ছে। একই সাথে এআই বা রোবোটিক্সের মতো প্রযুক্তিতে তারা স্বনির্ভর হতে চাইছে, যেন পশ্চিমাদের ওপর আর একটুও নির্ভর করতে না হয়। গত ৮ বছর ধরে লাগাতার ধাক্কা আর শুল্কের হার ১৪৫% মতো একটা অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছানোর পর পুরনো সেই মুক্ত বাণিজ্যের যুগে ফিরে যাওয়ার আশা এখন একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এখন জোর দেয়া হচ্ছে জাতীয় নিরাপত্তা আর অভ্যন্তরীণ সক্ষমতার ওপর। দুই পরাশক্তি এখন দীর্ঘমেয়াদে নিজেদের খোলসের ভেতর ঢুকে পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলা যায়। আমাদের শেষ পয়েন্ট, নতুন বিশ্ব অর্থনীতি। পারস্পরিক নির্ভরতা থেকে বিশ্ব কিভাবে বিচ্ছিন্নতার দিকে এগোচ্ছে। এতক্ষণের আলোচনা থেকে একটা ব্যাপার কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। এই শুল্কগুলো শুধু যে পণ্যের দামই বাড়াচ্ছে তা নয়, এগুলো রীতিমতো যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনের অর্থনৈতিক ভিত্তিগুলোকে একেবারে গোড়া থেকে নতুন করে সাজাতে বাধ্য করছে। আমরা এখন এমন এক যুগে প্রবেশ করছি যেখানে বিশ্বায়নের বদলে আঞ্চলিক অর্থনৈতিক দুর্গ গড়ে তোলার এক অলিখিত প্রতিযোগিতা চলছে। আর ঠিক এখানেই চলে আসে আজকের সবচেয়ে বড় আর ভাবনার প্রশ্নটি। বিশ্বের শীর্ষ ৩টি অর্থনৈতিক ব্লক যখন ইচ্ছাকৃতভাবে নিজেদের চারদিকে দেয়াল তুলে দিচ্ছে, তখন এই অর্থনৈতিকভাবে খণ্ডিত বিশ্বে কি দীর্ঘমেয়াদী বৈশ্বিক প্রবৃদ্ধি ধরে রাখা আদৌ সম্ভব? এই ভাবনার জায়গাটিতেই আজ আমরা আমাদের এই বিশ্লেষণ শেষ করছি। এই বিশাল পরিবর্তনের ঢেউ আমাদের কোথায় নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।